ডাকাতদের কথা আমরা সবাই জানি। ছেলেবেলায় বইতে পড়েছি সেই সব হাড়হিম করা রোমাঞ্চকর গল্পগুলি। আজকে এমনই এক ডাকাতকালীর কথা আপনাদেরকে বলতে বসেছি। ডাকাতের নাম রঘু ডাকাত, পুরো নাম রঘুনাথ ঘোষ। সেই সময় ডাকাতি একটি বংশানুক্রমিক পেশা ছিল, অর্থাৎ বাবা যদি ডাকাত হয় ছেলেও ডাকাত হতো। বংশ পরম্পরায় ডাকাতির পেশা চলত। রঘু কিন্তু বংশ পরম্পরায় ডাকাত ছিলেন না। আজ থেকে 200 বছর আগে পরাধীন ভারতবর্ষের পরাধীন বাংলা, সেই সময় নীলকরদের অত্যাচার একেবারে সর্বজন বিদিত। তারা দাদন দিত। নীল চাষ করতে না চাইলে অত্যাচার হতো প্রচণ্ড। রঘু ছিলেন কৃষক পরিবারের ছেলে। তাদের দোফসলি জমিতে ফলত সোনা রঙের ধান। নীলকর সাহেবের কথা মেনে রঘুর বাবা নীল চাষ করতে চায়নি। তাই রঘুর বাবাকে নিয়ে যাওয়া হয় নীলকুঠিতে। পিঠ মোড়া করে বেঁধে করা হয় অকথ্য অত্যাচার। এখানেই ব্রিটিশদের নির্লজ্জতার ইতিহাস থেমে যায়নি। গ্রামের মাঠের মধ্যেই ফেলে রেখে দেওয়া হয় রঘুর বাবার নিথর শরীর। গ্রামবাসীকে একটা বার্তা দেওয়া, যদি নীল চাষ না করো তাহলে পরিণতি হবে এই রকম। বাবা যখন মারা গেলেন, রঘু তখন নিতান্তই ছেলে মানুষ। তার অন্তরের মণিকোঠায় বাসা বেঁধেছিল ঈর্ষার অসুয়া। তিনি চেয়েছিলেন নীলকুঠিগুলিকে ধ্বস্ত করতে। সেই জন্যেই রঘু ডাকাতির পথ বেছে নিলেন। তার সমবয়সী যুবকদের নিয়ে তিনি তৈরি করলেন এক লেঠেল বাহিনী। প্রথম লক্ষ্য হল নীলকর সাহেবদের নীলকুঠি। তারপর বাংলার সম্ভ্রান্ত জমিদার বাড়িগুলিতে রঘু আক্রমণ চালাত। রঘু ডাকাতের ভয়ে জমিদাররা থরহরি কম্প। ব্রিটিশ পুলিশের বুদ্ধিকে বোকা বানিয়ে বারবার করে ডাকাতি করে গেছে রঘু। তার টিকিল নাগাল পায়নি ব্রিটিশ পুলিশ। এহেন রঘু ডাকাত জমিদারদের বাড়িতে চিঠি পাঠিয়ে যে ধনরত্ন ডাকাতি করে নিয়ে আসতো তা ভাগ করে দিত গরিব না খেতে পাওয়া মানুষের মধ্যে। বাংলার রবিনহুড ছিল রঘু ডাকাত। রঘু ডাকাত কালী পুজো করতেন। তার কালী মন্দিরটি এখনও আছে ত্রিবেণীর বাসুদেবপুরে। 1998 সালে মন্দিরটিতে ভয়াবহ ডাকাতি হয়। মায়ের গয়না চুরি হয়ে যায়। তখন প্রজ্ঞাবান সাধক চিন্তাহরণ মহারাজ 7 ফুটের সিমেন্টের কালী